স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি যোজনা আফরিন। প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদের কোণ ঠাসা করা হচ্ছে বিএনপিতে, যার পেছনে বিশেষ একটি মহলের ইন্ধন রয়েছে, এমন অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বলছেন তার দলে গণতন্ত্রের চর্চা নেই, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনও তারা গড়ে তুলতে পারেনি। গত নির্বাচনে মনোনয়ন বাণিজ্য তদন্তে কমিটি গঠনের দাবি তুলে বলেছেন দুর্নীতির অভিযোগ আসা এমন নেতাদেরকেও জবাবদিহিতার ভেতরে আনা হোক। তার বিরুদ্ধে দল থেকে তোলা 11টি কারণ দর্শাতে গিয়ে 11 সেনা সমর্থিত সরকারের সঙ্গে তার যোগাযোগের বিষয়টিরও ব্যাখ্যা দিয়েছেন। বিস্তারিত দেখুন তৌহিদ শান্তর প্রতিবেদনে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে গত 14 ডিসেম্বর শোকজ করে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা কারণ দর্শানোর ওই চিঠিতে জবাব দিতে 5 দিন সময় বেঁধে দেওয়া হয়। আজকে সকাল 10টায়, এখন থেকে 1 ঘন্টা আগে জবাব দিয়েছি। পার্টি অফিসে তারা প্রাপ্তি স্বীকার করেছে। স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, এইসব দিবসে আমাকে সবসময় আমন্ত্রণ জানানো হতো। গত 1.5-2 বছর ধরে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। তিনি অভিযোগ করেন বিগত দিনে বিএনপির নীতি নির্ধারকদের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল ছিল। 5 জন সদস্য নিয়ে জাতীয় সংসদে যোগদান করা বিএনপির উচিত হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 বছরের অধিক সময় ধরে কারাগারে অন্তরীণ। কেউই কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি তার জন্য। বিএনপি, আওয়ামী লীগ এই দুটি বড় দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই। নিজের আত্মসমালোচনা করতেও ভুলে যাননি হাফিজ উদ্দিন আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে আমাকে বেশ কয়েকটি নির্দেশনা পাঠান। তিনি আমাকে অনুরোধ করেছেন বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য। মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব আমাকে অনুরোধ করেছেন সেনাবাহিনীর সদস্যদের সাথে দেন দরবার করার জন্য, যাতে করে বিএনপিকে ক্ষমতায় বসানো যায়। কিছু সংস্কারেরও দাবি তোলেন। 2021 সালের মার্চ মাসের মধ্যে দলের জাতীয় কাউন্সিল আহ্বান করা হোক। দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। বিষয়টি তদন্ত করে কাউন্সিলে রিপোর্ট পেশ করা হোক। দলের কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় তাহলে সেটি যথাযথভাবে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দলের প্রতি আনুগত্যের কারণে শোকজের জবাব দিয়েছেন বলে জানান এই নেতা। এখন স্থায়ী কমিটির যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে তিনি প্রস্তুত আছেন বলেও সাংবাদিকদের বলেন। একজন যুগ্ম সচিব, মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দলে ভাঙনের সুর ওঠার কয়েক মাস পর আবারও নেতাকর্মীদের নিয়ে নিজ বাসভবনে বৈঠক করলেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। বৈঠক শেষে ডক্টর কামাল জানান তার দলে এখন কোনো কোন্দল নেই। দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে গত সেপ্টেম্বরে দলের কাউন্সিলের ঘোষণা দিলেও তিনি সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৈঠকে। তবে দলের বর্তমান সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া ও সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আইসোলেশনে থাকায় তারা বৈঠকে আসতে পারেননি বলে জানান ডক্টর কামাল। পরে ডক্টর কামালের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান মোস্তফা মহসিন মন্টু। এর আগে ডক্টর কামাল বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সবকিছু 9 তারিখে আপনাদেরকে দেবো, বুঝছেন না? আমরা পুরো হোল জিনিসটা মূল্যায়ন করে কাউন্সিলের তো সামনে আমরা একটা ঘোষণা দেবই আর কি, যে 9 তারিখে করে একটা কাউন্সিল হবে যেখানে এইসব ব্যাপার নিয়ে পূর্ণ সিদ্ধান্তগুলো হবে। কিন্তু 9 তারিখে আমরা সেই কাউন্সিল হবে, কী কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত আমরা করেছি, সেগুলো সবই আপনাদেরকে সামনে তুলে ধরবো। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থ পাচার সহ দেশে আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এর থেকে উত্তরণের জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। সকালে সদর উপজেলার পুরানাপোল রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। রেল ক্রসিং খোলা রেখে দায়িত্বরত গেটম্যান ঘুমিয়েছিলেন বলে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। দুর্ঘটনার 8 ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আলম চৌধুরীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
জয়পুরহাট সদর থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসটি দিনাজপুরের হিলি স্থলবন্দরে যাচ্ছিল। পথে সকাল 7টার দিকে পুরানাপুর রেলগেটে পৌঁছালে দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তর এক্সপ্রেস ট্রেন সজোরে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বাসের 10 যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাটগামী একটি বাসের সাথে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গেটম্যান ঘুমে থাকার কারণে বাসটি রেলের উপরে ওঠার পর ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 10 জন অন স্পটে মারা যায়, 5 জন চিকিৎসাধীন আছেন, হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে তারা বলছেন রেল ক্রসিং খোলা রেখে দায়িত্বরত গেটম্যান ঘুমিয়েছিলেন। আমরা এসে 6টা উদ্ধার করতে পারছি আহত, দিয়ে সাথে সাথে হাসপাতালে দিয়ে আসছি এবং 10টা ডেড বডি পাইছি। আমরা সেটা ডেড বডি বাগে বেরোয় আমরা এটাও হাসপাতালে দিয়ে আসলাম মর্গে। যারা আহত হয়েছে তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে এবং যারা মারা গেছেন তাদের দাফন কাফনের জন্য আমরা আমাদের সরকারি যে সাহায্য দেওয়ার বিষয় আছে সেটা আমরা করব। বেলা 11টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারে কাজ শুরু করে। আমি চেষ্টা করতেছি আপনাদের ছবিটা তুলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রেল ক্রসিংগুলো। অবৈধভাবে গড়ে ওঠা ক্রসিংগুলো আগে থেকেই অনিরাপদ। আর বৈধগুলোতে গেটম্যান থাকার পরেও অনেক ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না, ফলে দিন দিন বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু। প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাজশাহী থেকে দেখুন কাজী সাহেদের প্রতিবেদন। পশ্চিমাঞ্চল রেলের 2টি সেকশনে মোট রেল ক্রসিং আছে 1341টি। এর মধ্যে বৈধ 1001টি, অবৈধ 340টি। এসব রেল ক্রসিংয়ে গেটম্যানদের দায়িত্বহীন কর্মকাণ্ডে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। রেল লাইনের পাশে নতুন নতুন রাস্তা নির্মাণের কারণে ক্রসিংয়ের সংখ্যা বাড়ছে। রাস্তা নির্মাণ করতে রেলের অনুমোদন নেয়ার বিধান থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সেই অনুমোদনের তোয়াক্কা করে না। রেলের অ্যাপ্রুভাল ছাড়া কেউ গেট করতে পারে না। তো যারা গেট তা সত্ত্বেও যারা গেট করেছে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে এগুলো বন্ধ করে দেবো। রেলওয়ে একটা এস্টিমেট করবে, এস্টিমেট করে ওনাদের কাছে জমা দিবে। ওনারা সেই ডিপোজিট স্কিমে টাকা জমা দেওয়ার পরে রেল সেখানে রিক্রুট করে লোকবল নিয়োগ করতে পারবে। অবৈধভাবে গড়ে ওঠা ক্রসিংয়ের মৃত্যুর দায় নিতে চায় না রেল, তবে নির্মাণ হওয়া গেটগুলোর গুরুত্ব বিবেচনায় অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেই ঢুকবে এই সমস্ত অনুমোদিত বা আনম্যান লেভেল ক্রসিং গেট অথবা কোনো ব্যারিয়ার নাই, ওই সমস্ত জায়গাতে আমাদের একটা সতর্কীকরণ বোর্ড থাকে, অর্থাৎ ড্রাইভারকে নিজ দায়িত্বে এসে ওইটা পড়বে, দেখে শুনে পার হইতে হবে, এটা নিশ্চিত করতে হবে। অনুমোদিত যে রেল গেট আছে সেগুলো দায় দায়িত্ব আমাদের রেলের। আর রেলের যে রেল গেট, এগুলো রেল গেট কিন্তু দেওয়া হয়েছে, রেল দিয়েছে কিন্তু আপনার রেলের নিরাপত্তার জন্য। রেল সবসময় তাকে অগ্রাধিকার দিতে হবে এবং রেলকে নিরাপদে যাতে চলতে পারে তার জন্য সহযোগিতা দিতে হবে। তবে দুর্ঘটনা কমাতে গেটগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন নাগরিকরা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। কুষ্টিয়ার ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতাসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সবুজ হোসেন এবং হৃদয় আহমেদ। ম্যানেজিং কমিটি ও কলেজ অধ্যক্ষের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপার তানভীর আরাফাত সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। বৃহস্পতিবার মধ্যরাতে কুমারখালী কয়া মহাবিদ্যালয়ে অবস্থিত বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত অপর 2 জন হৃদয় আহমেদ এবং সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বাচ্চু মিয়া নামে আরও একজন জড়িত আছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তানভীর আরাফাত। ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের উপর মৌলবাদীদের চড়াও হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিক্ষুব্ধ শিল্পী সমাজ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন তারা। প্রতিবাদের কর্মসূচিতে ছিল ছবি আঁকা আর প্রতীকী ভাস্কর্য নির্মাণ। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত।
ভাস্কর্য যার প্রতিটি বাঁক বহন করে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং একজন শিল্পী সত্তার অস্তিত্ব। এই সব কিছুকে উপেক্ষা করে কেবল ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের ওপর চড়াও হয়ে উঠেছে মৌলবাদীরা। এর প্রতিবাদে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। তাদের কর্মসূচিতে ছিল ছবি আঁকা, প্রতীকী ভাস্কর্য নির্মাণ। একটা ভাস্কর্য কিন্তু একটা দেশের রিপ্রেজেন্ট হিসেবেও কাজ করে, আর সেইখানে আমাদের ভাস্কর্য থাকবেন এটা তো আমরা আসলে মেনে নিতে পারছি না। প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে যা হচ্ছে অবশ্যই মনিটরিং করা উচিত শক্ত হাতে। মৌলবাদীরা শুধু ভাস্কর্য নয়, বাঙালির সব অর্জন গিলে খেতে চায়। তাদের দমন করতে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে এগিয়ে আসা প্রয়োজন, জানালেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আজকে শিল্পী সমাজ ৭১ যেভাবে রাজপথে নেমেছিল, বিক্ষুব্ধ শিল্পী সমাজ এই নামেই তখন যে প্রতিবাদ করেছিল, আমরা সেই বিক্ষুব্ধ শিল্পী সমাজের পক্ষেই এদেশের সমস্ত সাংস্কৃতিক কর্মী একত্রিত হয়েছি। এই আস্ফালন আমরা ৬০-এর দশকে দেখেছি, ৫০-এও দেখেছি, ৪৭-এর আগেও আমাদের পূর্বপুরুষরা দেখেছে এবং মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি। এত বুদ্ধিজীবী হত্যা করে, এত ধ্বংস করে, এই শহীদ মিনার ধ্বংস করে তারা কিন্তু আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারে না, এবারও রুখতে পারবে না। ভাস্কর্য ভাঙার নির্দেশ দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিও করেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেশে দ্রুতই বাড়ছে প্রতারণা। এটিএম বুথ হ্যাক থেকে শুরু করে ফেসবুক অনলাইন শপিং, কোনো ক্ষেত্র বাকি নেই প্রতারকদের কবল থেকে। করোনাকালে এই প্রতারণা ছড়িয়েছে মহামারী রূপে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সঙ্গে পাল্লা দিয়ে প্রতারণার নানামুখী জাল ছড়িয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে বছরে প্রায় ২০০০ মামলা হয় প্রতারণার, আর পরিসংখ্যান বলছে গত ৪ বছরে ৫,৫০০ মামলা নিষ্পত্তি করেছে সিআইডি। দেখুন ফখরুল ইসলামের রিপোর্ট। ফেসবুকে সোনিয়া কেয়া নামে সুন্দরী নারীর ছবি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট, এরপর প্রেম। আগে যে কথা বলতাম চিনতে পারো নাই? আমি কিয়া বলছিলাম, সোনিয়া কিয়া। কণ্ঠ অভিনব নকল করে এভাবেই প্রতারণার আশ্রয়ে টাকা হাতিয়ে নিত এই যুবক। ৫০০ টাকা চাইছিলাম, তারপর কি দেখা হবে আজকে? পত্রিকায় পাত্র চেয়ে বিজ্ঞাপনে বিদেশি সিটিজেনশিপ, সাথে মিলবে রাজকন্যা, এমন অফারের খপ্পরেও পড়েন কেউ কেউ। এত সুন্দর ব্যবহার করতো যে একজন ধরেন স্ত্রীও এত সুন্দর ব্যবহার করতো না। সপরিবার যে বিদেশ যেতে চান তাহলে আপনার যাই ধরুন কিরকম খরচ পড়তে হবে, মাথা পিছু ৫ লাখ টাকা খরচ পড়বে। সাদিয়া জাহান নামের এমন এক প্রতারককে গ্রেফতার করে সিআইডি। লোভনীয় বিজ্ঞাপনে পুরুষদের কাছ থেকে ছলে বলে কৌশলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। অনলাইন যে বিষয়গুলি আছে মাধ্যমে মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে মানুষজন সহজে প্রতারণার শিকার হচ্ছে। উল্লেখযোগ্য বেশ প্রতারক আমরা পেয়েছি যারা বিভিন্ন অনলাইনের পাশাপাশি জিনিসপত্র, ভুয়া গিফট সামগ্রী এরকম একটি প্রলোভন দেখিয়ে মানুষজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। দেশে থাকা সংঘবদ্ধ আফ্রিকান চক্র অর্থ উপহার পাঠানোর লোভ দেখিয়ে হাতিয়ে নিত টাকা, পরে সিআইডির জালে ধরাও পড়ে। প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝুঁকি। খোদ রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতি করে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে লুটে নেওয়া হয় টাকা। এতে তোলপাড়ও তৈরি হয় দেশ জুড়ে। এয়ারপোর্টে লোভনীয় চাকরির বিজ্ঞাপনে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় আরেক প্রতারক চক্র। রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম লালু নামে সেই প্রতারককে গ্রেফতার করা হয়। করোনাকালে এমএলএম ব্যবসার নামে প্রতারণা করে প্রবাসী সহ ২২ লাখেরও বেশি গ্রাহক থেকে ২৬৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি গ্রুপ। পরে মহানগর গোয়েন্দা পুলিশ এই চক্রের এমডি ও সিওকে গ্রেফতার করে। বিভিন্ন ধরনের অপরাধ কার্যকলাপ এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংঘটিত হচ্ছে। কোনো হ্যাকারের কাছে বা কোনো প্রতারকের কাছে আমাদের তথ্য যাতে কোনো তুলে না দেয়, সেই জন্য তাদেরকে ইন্টারনেট ব্যবহারে সচেতন হওয়া বা তাদেরকে সতর্ক করা প্রয়োজন। প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের ওপর দিয়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ফলে শীতের তীব্রতা বেড়েছে এই সব জেলাগুলোতে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 6.6 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুক্রবার থেকে শুরু হয়। সেদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ আরও নিচে নামতে শুরু করেছে। জিন্দগি তো সূর্যের কোনো দেখাই হবার আছে না, কাজকর্ম চলছে না, অনেকদিন হাতে বসি না, কোনো ইনকাম নাই, ঠান্ডা কোনো চলাচল করতে পারছি না, খুব কষ্টের দিন কাটাচ্ছি, শীতের কোনো কাগজ চোপড় নাই, অনেক কষ্টই হয় সূর্য না উঠলে, সে কুয়াশা, অনেক শীত। করোনায় দেশে একদিনে আরো 25 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 7,242। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,300টি। এর মধ্যে শনাক্ত 1,267 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,99,560 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,987 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,35,601 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 10.30%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 16.31%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 87.2% এবং মৃত্যুর হার 1.45%। 24 ঘন্টায় বিশ্বে আরও 12,345টি প্রাণ কেড়ে নিল কোভিড-19। এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলো 7,60,00,000-এর বেশি। প্রাণহানি ছাড়িয়েছে 16,81,000। ইটালিতেও বড়দিন এবং নতুন বছরে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা দিল সরকার। এবার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল মডার্না। শুক্রবার দেশটির খাদ্য ঔষধ প্রশাসন আনুষ্ঠানিকভাবে মডার্নাকে অনুমোদন দিল। প্রথম দফায় মডার্নার সঙ্গে 20 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে বলে জানিয়েছে FDA। এদিকে শুক্রবার সস্ত্রীক ফাইজারের টিকা গ্রহণ করলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অন্যদিকে দ্বিতীয় দফায় ব্রাজিল পৌঁছেছে চীনা করোনা ব্যাগের টিকা। মাস্ক বাধ্যতামূলক হলেও গণপরিবহনে চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, যা ভাবাচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। এর ফলে যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়বে, ব্যর্থ হবে করোনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ। আর পরিবহন নেতারা বলছেন, মাস্ক ব্যবহার করতে গণপরিবহন মালিক শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরেও কাজ না হলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আরও জানাচ্ছেন প্লাবন রহমান। এভাবেই চলছে রাজধানীর গণপরিবহন। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও নানা অজুহাতে মানছেন না যাত্রী চালকদের অনেকেই। ফলে ঝুঁকি বাড়ছে করোনা সংক্রমণের। স্যার মাস্ক তো বাসা হালাতে জি মাস্ক পরা লাগবে। করেন নাই কেন? আনতে ভুলে গেছি। শীতে করোনা সংক্রমণ বাড়বে বলে বেশ আগে থেকে সতর্ক করে আসছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই আশঙ্কা করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কয়েকবার স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন। অনেকটা সত্যি হচ্ছে সেসব আশঙ্কা। ফলাফল গেল 7 দিনে দেশে করোনায় মারা গেছে 231 জন। কিন্তু এখনও ঢাকার গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার এমন হাল। আমার মাছটা সকালে বৃষ্টিতে ভিজে গেছে, এই জন্য পড়তে পারিনি। কত গাজাগাজি করে নিতেছে দেখতে তো আসেন ভাই, গাড়ির ক্রাইসিস হলে তো দাঁড়ায় যাওয়া লাগবে। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, করোনা সংক্রমণ প্রতিরোধে বাস মালিক শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হচ্ছে গেল 11 নভেম্বর, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। আমাদের সার্কুলার মধ্যে এটা বলা আছে, নো মাস্ক নো সিট, যে মাস্ক ছাড়া যেন সিট না দেওয়া হয়। এবং আমরা দাঁড়া থাকবে না, সে উঠতে পারবে না। আমাদের কাজটা হলো আমরা মালিকদেরকে এবারে সচেতন করা, মালিকদেরকে সার্কুলার মাধ্যমে জানানো, মালিকদের সাথে সভা করা, এই কাজগুলো সবটাই আমরা করেছি। তখন এরপরে যদি না মানে তাহলে সেখানে আইন প্রয়োগ করতে হবে। এমন অবস্থায় গণপরিবহন করোনা সংক্রমণ বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গণপরিবহনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা এবং জীবাণুমুক্তকরণকে নিশ্চিত করা হোক। এটা না হলে কিন্তু সামগ্রিকভাবে করোনা প্রতিরোধী যে কার্যক্রম সেটি কিন্তু ব্যর্থতার দিকে চলে যাবে, এতে সংক্রমণ অনেক বেড়ে যাবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও গণপরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। করোনা প্রতিরোধে এজন্য এখনই স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা সহ শাস্তির ব্যবস্থা চান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।
এবারে করোনা ভ্যাকসিনের খবর। এবার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্র অনুমোদন পেল মডার্না। শুক্রবার দেশটির খাদ্য এবং ওষুধ প্রশাসন আনুষ্ঠানিকভাবে মডার্নাকে অনুমোদন দিল। প্রথম দফায় মডার্নার সঙ্গে 20 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে বলে জানিয়েছে এফডিএ। এদিকে শুক্রবার সস্ত্রীক ফাইজারের টিকা গ্রহণ করলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অন্যদিকে দ্বিতীয় দফায় ব্রাজিল পৌঁছেছে চীনা করোনাভ্যাকের টিকা। এদিকে 24 ঘন্টায় বিশ্বে আরো 12,345টি প্রাণ কেড়ে নিল কোভিড-19। এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলো 7,60,00,000-এরও বেশি। প্রাণহানি ছাড়িয়েছে 16,81,000। ইতালিতেও বড়দিন ও নতুন বছরে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা দিল সরকার। নাইট জানাইটাস রিপোর্ট। সপ্তাহ না পেরোতেই দ্বিতীয় উদ্ভাবক হিসেবে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ফাইজার বায়োনটেকের পর বৃহস্পতিবার খাদ্য ও ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞদের একটি প্যানেল জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদনের সুপারিশ করে। শুক্রবার 94% নিরাপদ ও কার্যকর বলে দাবি করা এই মার্কিন কোম্পানিটির টিকা অনুমোদন দেয় এফডিএ। বিশেষজ্ঞ প্যানেলের সদস্যদের মতে 18 ও এর বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে প্রথম দফায় 20 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। অনুমোদন পাবার পরপরই আরও 60 লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মডার্না। এদিকে টিকাদান কর্মসূচির মাঝেও যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে সংক্রমণ। এরই মাঝে ভ্যাকসিনের ডোজ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো টিকা না নিলেও শুক্রবার তার সতীর্থ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সস্ত্রীক ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। চীনা কোম্পানি সিনোভ্যাক এর ভ্যাকসিনের দ্বিতীয় চালান পৌঁছেছে ব্রাজিলে। শুক্রবার দ্বিতীয় দফায় 20 লাখ ডোজ পৌঁছেছে সাও পাওলোতে। এর আগে কোভ্যাক এর প্রথম চালানটি পৌঁছে গেল সপ্তাহে। আগামী জানুয়ারি নাগাদ দেশটিতে 90 লাখ ডোজ সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিনোভ্যাক। নাহিদ জিহান, নিউজ 24। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সরকার দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে। বিএনপির এই ভিত্তিহীন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায়। শনিবার সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। একই সঙ্গে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে জনগণের রায়ের প্রতি বিএনপিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সারা বাংলা বিএনপি মহাসচিব তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হতে বলেছেন। আসলে বিএনপি উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী কুশীলব হচ্ছে আজকে বিএনপি। নিজ দেশে যাতায়াতে ব্যবহার করতে হয় ভারতীয় জলসীমা। সীমাহীন এই দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে নদীপথে রাজশাহী যাতায়াতের জন্য ভারতের সীমার 4 কিলোমিটারের মতো ব্যবহার করার সুযোগ চান চরের বাসিন্দারা। এদিকে নদীপথ ব্যবহার করা গেলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন বিজিবির কর্মকর্তারা। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন লিটন বাবু। রাজশাহীর দুর্গম অঞ্চল চরখানপুর পদ্মা নদীর একটি চর। ভারতের সীমান্ত ঘেঁষা এই চরে বসবাস করেন প্রায় 2000 মানুষ। যাতায়াতের ব্যবস্থা একমাত্র নদীপথ। জীবন জীবিকার জন্য এখানকার বাসিন্দাদের অনেকটাই রাজশাহী শহরের উপর নির্ভর করতে হয়। সীমান্ত সমস্যার কারণে নদীপথের এই যাতায়াতের ক্ষেত্রেও সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় পিছিয়ে পড়া চরবাসীদের। এতে একদিকে যেমন সেখানে বসবাসকারী 2000 মানুষ শিক্ষা চিকিৎসা ব্যবস্থার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে গ্রামটিতে বাড়ছে বাল্যবিয়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রয়োজনে রাজশাহী যাওয়ার সময় 17 কিলোমিটারের মতো নদীপথ পাড়ি দিতে হয়, পোহাতে হয় নানা বিড়ম্বনা। নৌকায় দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় চরে আটকে যেতে হয়। চরের প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো সরকারি চিকিৎসা ব্যবস্থা। গর্ভবতী মহিলাদের কোনো সমস্যা হলে নৌকায় করে রাজশাহী নিয়ে যেতে হয়। এই জন্য সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। ইন্ডিয়ার এই জায়গাটুকু যদি আমাদেরকে ব্যবহার করে দিতে, আমার ফসল টসল আমাদের মানে যাওয়া আসাটা খুব সুবিধা হয়, বাজার হাটে আনালা খুব ভালো হয়, চিকিৎসার জন্য সব কিছুই আমাদের ভালো হবে। কোনো ডেলিভারি হলে পরে আপনার নিয়ে যাওয়া খুব হাঁটি নিয়ে যাওয়া খুব সমস্যা, অন্য কপাতে এই জায়গাটুকু পার করতে হলে আমাদের খুব ভালো হয়। বিজিবির মহাপরিচালক বলেন, বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অবগত। বিষয়টি বিএসএফ এর মাধ্যমে আমি যতটুকু জানি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে, এই ইনোসেন্ট প্যাসেজ দেওয়ার জন্য। ডিজি বিএসএফ এর সঙ্গে গুয়াহাটিতে মিটিং করব, সেখানে এই বিষয়টাকে আবার আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। রাজশাহী থেকে এই চরখানপুরের দূরত্ব প্রায় 4.5 কিলো, কিন্তু এটা ঘুরে আসতে হয়েছে প্রায় 17.5 কিলো। যদি বিজিবি ইন্ডিয়ার এই রাস্তাটুকু ব্যবহার করতে পারে, তবে তারা খুব সহজেই 35 মিনিটের মধ্যে রাজশাহী সদরে পৌঁছতে পারবে এবং দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা কমে আসবে বলে মনে করছেন বিজিবির কর্মকর্তারা। মৌ খন্দকার, নিউজ 24, চরখানপুর, রাজশাহী। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং নির্বাচন সংশ্লিষ্ট অসৎ আচরণের অভিযোগ এনে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন দেশের 42 জন বিশিষ্ট নাগরিক। গেল 14 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বরাবর এই চিঠি দেওয়া হয় বলে শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়। চিঠিতে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করার জন্য অনুরোধ জানান বিশিষ্ট নাগরিকরা। চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যরা হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এম হাফিজউদ্দিন খান, ডক্টর আকবর আলী খান, সুলতানা কামাল, আলী ইমাম মজুমদার, ডক্টর হামিদা হোসেন, রাশিদ আকে চৌধুরী। 42 জন নাগরিকের পক্ষে ওই চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশব্যাপী খাদ্য সেবা প্রসারের প্রত্যয়নে ফাস্টফুড চেইন খানাসের বার্ষিক সম্মেলন 2020 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর একটি রিসোর্টে এর আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ডিরেক্টর ডেভেলপমেন্ট এহসান আহমেদ, ডিরেক্টর অপারেশন শাহিন মাহমুদ ও ডিরেক্টর ফিনান্স রেদাউনুর রহমান এবং মানব সম্পদ প্রধান লুৎফর রহমান সহ আরও অনেকে। 2015 সালে বসুন্ধরায় একটি মাত্র আউটলেট দিয়ে যাত্রা শুরু করে খানাস। বর্তমানে এর 10টি আউটলেট রয়েছে ঢাকায়। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।